আরো একবার আপনার কাছে ফিরে আসবো। আপনার একটা ঘটনা আছে, আমি শুনেছিলাম বাইক নিয়ে। আপনারা তিনজন ইনফ্যাক্ট ছিলেন, সেই জন্যই বলছি। তো সেই ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। হাই লিসেনার্স, আমি ফুয়াদ, নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আমার যে ঘটনাটা সেটা হলো মানে এই 3-4 মাস আগের ঘটনা। তো সন্ধ্যাবেলা আমি আমার মানে দোকানে যাব, বাসা থেকে লাঞ্চ করে বাসায় ছিলাম, তো দোকানে যাব। তো এই সময় আমার বন্ধু সদীপ ফোন দিল, কিরে তোর কি বাইক নিয়ে বেরিয়েছিস, চল একটু ঘুরে আসি, তো তো দোকানের লোক আছে, তো একটু ঘুরে আসি পদ্মার পাড় থেকে। তো তখন মেবি বাজে প্রায় 5:30-6টা। তো 6টা আমি চিন্তা করলাম যে এত মানে সন্ধ্যা করে যাওয়ার কোনো মানেই নেই। আর ওইখানে নাকি মানে খুব মানুষজন খুন করে ফালায় রাখে সন্ধ্যার পরে। তো চিন্তা করলাম এত উইয়ার্ড জায়গাতে যাওয়ার পদ্মার পারে সেই মাওয়া দিয়ে এত ভিতরে, আর আমরা যা বললাম মুক্তারপুর ব্রিজ দিয়ে। তো চিন্তা করলাম ওইখান দিয়ে আর একটু সময়টা বেশি লাগে। তো ও বলতেছে যে মানে এটা খুব এক্সাইটেড হইব, চল একটু চল দোস্ত চল প্লিজ, তুই তো এখন দোকান মানে ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের সময় দিস না, তো চল যাই। তো আমি কোনো মতে রাজি হইতেছিলাম না। তো এক পর্যায়ে মূল ঘটনাটা শুনবো, যেহেতু আমাদের সময় খুব কম। হ্যাঁ সেটা হলো যে আমরা রওনা করলাম 6টার দিকে। তো ওর বাইক, ও বললো যে তুই ড্রাইভ কর। আমি বললাম না আমি ড্রাইভ করবো না, তুই ড্রাইভ কর। তো আমি সদীপ জনি তিনজন এক বাইকের মতো তো যাইতেছি। হঠাৎ মানে আপনার 10-15 মিনিটের রাস্তা যাওয়ার পরে আমাদের মানে ইটা নষ্ট হয়ে যায়, হর্নটা নষ্ট হয়ে যায়। তো হর্নটা ও চেঞ্জ করছে 1 সপ্তাহ হয়নি। তো আরেকটু সামনে যাওয়ার পরে ক্লাসের তারটা ছিঁড়ে যায়। তো আমি বলতেছি দেখ বাধা করতেছি, আমি যাবো না। তো নামে গেছি, এক পর্যায়ে আমি নেমে গেছি, আমি যাবো না। তো ও বলতেছে প্লিজ চল, সামনে একটা গ্রেস ছিল এই মানে আর একটু ব্যাক হুন্ডাটা ঠেলে একটু পিছনে নিয়ে আসছি 10-15 মিনিট। তো এখানে হয়ে গেল প্রায় 6:30টার মতো। আমি বলতেছি এত সন্ধ্যাবেলা যাওয়ার কোনো মানেই হয় না। তো ও গোয়ার তুমি করে বলতেছে চল প্লিজ চল। তো গেলাম, ওইখানে গেলাম। তো যাইতেছি, রাস্তা ঠিকঠাক করছে, তো ও ড্রাইভ করলো যাওয়ার সময়। তো গেলাম ভালোই। তো ওইখানে গিয়ে আমরা মানে পদ্মার পার পৌঁছাইলাম 9টার দিকে। আচ্ছা, 9টা। তো কোনো দোকানপাট নাই, সন্ধ্যাবেলা তো অনেক মানে জনমুখর থাকে। তো যাওয়ার পরে একটা চটপটির দোকান, সেটাও ঘুরাই ফেলতেছে। তো সজীব বললো দোস্ত চলো চটপটি। আমি বললাম না ভাই প্লিজ, দেখা হয়েছে চল এখন চলে যাই। এখন গেল 11টা বাজে, যেতে যেতে 11টা 11:30 বাজে। তো ও মানে খুব জেদ করলো, তো খেলাম চটপটি, খেলাম, খাওয়া শেষ। ও বললো যে একটু স্টে করি। আমি বললাম যে না, ও চটপটির দোকানদারও চলে যাবো, চলো আমরা চলে যাই। এখানে যদি কেরকম করে ফালাই রেখে যায় তো আমাদের 3 ছেলেদের দেখছে বাইক দিয়ে আসতে, তাহলে এটা আমাদের উপরে পড়তে পারে। বাবা চল, ঝামেলা করার দরকার নেই, চল চল। তো আসার সময় বললাম আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এত লং মানে রাস্তা টাইনা নিয়ে আসছি, তুই একটু চাপ। তো আমি রাজি হইতেছিলাম না, তো রাজি হলাম, কেন জানি রাজি হইলো। তো আমাদের কানে ইয়ারফোন ছিল, তো ওইটার মধ্যে গান প্লে করা ছিল। তো গান শুনতেছি একই গান, মানে কনভার্টার দিয়া 3 জনের কানে ইয়ারফোনে, ধনী আমি সজীবের কানে। তো আমি যাচ্ছি, তো এরকম আসার সময় কোনো প্রবলেম হয় না। যে রাস্তায় আসছি অসংখ্য ব্রিজ পড়ে, ছোট ছোট বড় এরকম। তুমি আসতে আসতে এক টাইমে গিয়ে এরকম একটা উইয়ার্ড সিনের মানে হলাম, ওরা তো কথাবার্তা বলতেছে পিছনে, কানে ইয়ারফোন, কথা বলতেছি, গান শুনতেছি, আমি ড্রাইভ করতেছি। তো আমার বাইকের স্পিড ছিল প্রায় 85 থেকে 90 মিনিমাম স্পিড। তো চলতেছে, ওরা খেয়াল করে নাই। হঠাৎ করে আমি সামনে দেখলাম যে বড় ব্রিজটা দিয়ে চলে আসছি, মানে মিডল পয়েন্টে, যেটা হলো পদ্মার পার আর নারায়ণগঞ্জের মিডল পয়েন্টে, মানে রুটে রাস্তা, ওই ব্রিজটা। হঠাৎ অনেক লিসনারই দেখছেন যে এভিল ডেথ ছবিটা, যেমন ওই যে ব্রিজটা ভাঙা বলটায় রড টড সহ মানে ভূখণ্ডিত মানে ডিসকানেক্ট হয়ে আসে রাস্তার মাঝখানে। এরকম একটা, আমি তো চিৎকার করে হার্ট ব্রেক করছি, হুন্ডা একদম উল্টায় যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি তো দেখলাম যে মানে এটা কেমন হয়ে যাওয়ার মতো আমার, এটা কি আমি আসলাম, এটা কি যাওয়ার সময় ব্রিজটা ভালো করলাম, এমন বলটা আছে কি ব্যাপারটাই। তো ওই 2 বন্ধু দেখে স্ট্রোক করার মতো অবস্থা, মানে কি একটা ভীষণ অবস্থা। তো আমরা চিন্তা করলাম যে খুব খারাপ অবস্থা, এর মধ্যে আমি ভীষণ ঘামাইতেছি। আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, এনে আমার বাসায় নিয়ে যা, আমার যেন কেমন লাগতেছে, শরীর ঘামাইতেছে আমার, যেটা হয় আর কি আমার সঙ্গে। তো ঘামাইতেছে, এর মধ্যে আমি ওইখানেই মানে 2-3 বার বমি করে ফেললাম। তো আমার অবস্থা, বমি করলে তো মানে এমনি খুব হয়ে যায়, উইক হয়ে যায়। তো আমার নিয়ে ওরা ধৈরা ওই সাইডের থেকে ওই যে খালের মতো এখান থেকে আনিয়ে হাতে নিয়ে তো মাথায় দিয়ে আমার মাথাটা ঠিক করলো। তো ও বললো ড্রাইভ করতে পারবে? আমি বললাম যে না, ড্রাইভ করতে পারবো না, তো তুই ড্রাইভ কর প্লিজ, আমার বাসায় নিয়ে যা, আমার খুব খারাপ লাগতেছে। তো আমি তো অস্থির, আমার মাঝখানে নিল, পিছনে জনই সামনে সরি। তো ওরা টার্ন করে একটু সামনে আসতে মানে চাচাদের জিজ্ঞেস করলো, মানে পিঠার দোকান এলাকা, উনিও মানে লাঠি চুলা, তো পানি টানি দিয়ে সব অফ করে ফেলতেছে চুলা। তো চাচা যে এখানে নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তাটা কোন দিকে? ও বলতেছে বাবা তোমরা এখান দিয়ে আসছো, তোমরা তো আরো পিছনে 3-4 কিলো পিছন দিয়ে তোমাদের ওই রাস্তা, আর এই রাস্তাটা তো ভালো না বাবা, এই রাত্রেবেলা এখানে কেউ ভুলে আসে না, দেখো না যে সামনে একটা ব্রিজ দেখছো, আমি বলার আগে যে ভাইঙ্গা চলে আসে, তো সামনে একটা ব্রিজ দেখছো, এটা তো কনস্ট্রাকশন কেউ করতে পারে না, যখনই করে রাত্রি করে রেখে যায় ভাইঙ্গা টাইঙ্গা এরকম হয়ে থাকে। আর ওইখানে একটা বাহ্যক তোলা আছে, ওইখানে কেউ যায় না সন্ধ্যার পরে, মানে 6টার পরে ওই রাস্তা একদম মানে নির্জন হয়। তো আমার অবস্থা বেহাল হইতে থাকলো। তো ওরা দ্রুত গতিতে আমার বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো আমার অবস্থা খুবই খারাপ। তো মানে আমাদের পারিবারিক একজন হুজুর আছে আমাদের রেজা মসজিদ হুজুর, তিনি খুব ভালো, মানে এইদিকে পারদর্শী। তিনি কাছে গেলাম, তিনি বললো যে না তেমন কোনো সমস্যা নাই, আমি যাতে ভয় না পাই। তো উনি আমাকে মানে বললো যে এই তাবিজটা নাও, আর এই তেল পড়াটা তুমি এরকম 14 দিন দিবা, আর এই নদীর পানিটা নাও, এটা গোসল করো, তারপরে এটা টাইম মানে ঠিক হয়ে যায়। তো আমাদের যে মানে ঘটনাগুলো ঘটে মানে ম্যাক্সিমামই এরকম, যে কোনো জায়গায় বিপদ হবে, যেমন জিবরান ভাইয়ের সাথে ঘটে, তিনি বুঝতে পারেন। তো আমারও এরকম কিছু মনে হয় যে আমার খাতা একদম ভারী হয়ে যায় কোনো কিছু ঘটে থাকে। যেমন আমি যাইতেছি মোবাইল ঘটতে হবে,
বা বাথরুমে টয়লেটে ঢুকতেছি হঠাৎ লাইটটা ভালো লাগলো মানে নষ্ট চালালাম হয়ে গেল। অন হয়ে গেছে না, বা কম্পিউটারটা অফ মানে অন করছিল নেট চালালাম সারা তো অনেক হঠাৎ অফ হয়ে গেল আর মানে এই ধরনের উল্টাপাল্টা অনেক কিছু ঘটে, বুঝতে পেরেছি। এবং এরকম ধরনের ঘটনা হয়তো অনেককেই ফেস করতে হয়, আমরা আসলে খেয়াল করি না, কিন্তু বাসার যে জিনিসটা যে জায়গায় রাখলাম সেই জিনিসটা সেই জায়গায় নাই, কারো সরানোর কথা না তো বসে হয়ে গেছে, কে সরালো, বা এরকম অনেক কিছু আমরা ইগনোর করি, অনেক সাউন্ড আমরা অ্যাভয়েড করি, অনেক ইগনোর করি যে এটা হয়তো আমার ভুল শুনতে হচ্ছে, কিন্তু আমি যদি আসলে ওই সাউন্ডটার উৎস খুঁজতে যাই, সোর্স খুঁজতে যাই, তাহলে কিন্তু আসলেও এরকম অনেক উইয়ার্ড ব্যাপার স্যাপার বেরিয়ে আসতে পারে। সেই সমস্ত। মিথুন ভাই কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, আরেকটু জোরে কথা বলতে পারেন মিথুন ভাই? হ্যাঁ, অলরাইট। সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথাকার? আমার ঘটনাটা, আমার দুটো ঘটনা আছে। একটা হলো ওর হন্টেড হাউসে, আরেকটা ইউএনের হন্টেড হাউসে, আরেকটা আছে হলো আমার বরিশালের ঘটনা। তো আমি কোনটা থেকে শুরু করতে পারি? আপনি যেটা হাউসে সেটা যে কোনো একটা দিয়ে শুরু আচ্ছা, করতে পারেন। বরিশালটা যেটা আগে ঘটনা। হ্যাঁ। বরিশালে তখন আমাদের বাসা বরিশাল মুসলিম প্রস্তুত ছিল। তো তখন আমি ক্লাস 7-8 পড়ি এবং আমরা বিকালবেলা প্রতিদিন ওখানটা কুরস্থানে আড্ডা দিতাম। হুম। তো ওই বয়সে আড্ডা এবং মানে ওই সময় যে মানে ওই সময়কার যে টপিক গুলো থাকে ওগুলো নিয়ে আড্ডা দিতাম আর কি খুব। তো আমরা একটা রেগুলার একটা কবরই বসতাম প্রতিদিন। তো কবরটা 4টা পিলার, 4জন 4টা পিলারে হেলান দিয়ে বসে রিল্যাক্স হয়ে বসে আড্ডা দিতাম। তো একদিন আসতেছি আড্ডা দিতে, আমি আমার সাথে আরেক ফ্রেন্ড। তো আসার সময় দেখলাম যে একটা কবরের মানে আমাদের ওই পার্টিকুলার কবরটাতে না, অন্য একটা কবরে যে একটা খুলির মতো কিছু দেখা যাচ্ছে সাদা। তো আমি বললাম যে দেখি তো জিনিসটা কি, একটা নাড়া দিলাম, দেখলাম যে একটা মানুষের মাথা খুলি। ওকে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে জিনিসটা আমরা চাই। আচ্ছা। আর ও আবার আমার দিকে তাকালো যে তুই খুলি দিয়ে কি করবি। তো আমি বললাম যে না, জিনিসটা আমার ভালো লাগছে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তো আমি এটা বলতে চাই যে মিথুন ভাইয়ের মধ্যে এই টাইপের কিছু অস্বাভাবিক ব্যাপার আছে, লিসেনার্স অবাক হওয়ার কিছু নেই, তার মধ্যে এই টাইপের কিছু পাগলামি আছে যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার লাগবে, তিনি এরকমই। Okay. Okay, আপনি ওকে, দেন আমার ফ্রেন্ড আমাকে বারবার বাধা দিচ্ছিল যে তুই এটা নিয়ে কি করবি। আমি বললাম না, আমার কাছে ভালো লাগছে। এনিওয়ে, তারপর আমি ওকে ডাকলাম, বললাম তুই দাঁড়া, আমি আসতেছি। তারপর আমি দৌড়িয়ে একটা দোকান থেকে একটা নীল রঙের একটা পলিথিন, আমার এখন মনে আছে, পলিথিনে করে খুলিটা এনে খুলিটা পলিথিনের ভিতরে ঢুকালাম এবং ও আমাকে হাত দিয়ে টাচ করতে দেয়, একটা লাঠি দিয়ে কি করে ঢুকাইছি আর কি। তো ঢুকানোর পরে তো আমরা আড্ডা দিচ্ছি as well, এবং আমার অন্যান্য ফ্রেন্ডরা আসলো, আসার পরে ও বললো যে মিথুন আজকে একটা পাগলামি করছে, একটা খুলি নিয়ে ওনাকে নিয়ে দেবে। Okay. ঠিক আছে। তো আবার ওরা জিজ্ঞেস করলো তুই কি করবি, আমি কি করবো জানি না, কিন্তু জিনিসটা আমার ভালো লাগছে এবং আমি নিবো। Okay. তো then আমি জিনিসটা নিয়ে এখন মানে সন্ধ্যার সময় আড্ডা শেষ বাসায় ফিরবো, তখন চিন্তা করলাম যে খুলি নিয়ে বাসায় ফেরাটা আসলে মানে উচিত হবে না, এটা বাপ মা বা কেউই জিনিসটা মেনে নিবে না, মানে ছেলে ঘরে ফিরছে খুলি হাতে। সেটাই। তো আমি করলাম কি, আমার কাজিন ছিল নাহিদ, তো ওর মানে ওর বাসা ছিল মানে ফ্যামিলি নিচতলা থাকতো, দোতলা আলাদা একটা রুমে থাকতো। তো আমি খুলটা নিয়ে ওর কাছে চলে গেলাম, যে ওর কাছে বললাম যে আমি একটা জিনিস আনছি, জিনিসটা তোর কাছে রাখতে হবে। কি? আমি একটা মানুষের মাথা খুলি। কি? আমি একটা মাথা খুলি। তুই কোথায় পেলি? আমি গোরস্থান থেকে নিয়ে আসলাম। গোরস্থান তুই আনছিস কেন? আনছি, জিনিসটা আমার কাছে ভালো লাগে, তুই রাখ, আমি কালকে এটা ওয়াশ টাশ করে ই করবো, সমস্যা নেই। আমি জিনিসটা আমি এখন নিয়ে বাসায় ফিরতে পারতেছি না, তুই বুঝতে পারছিস যে বাসায় গেলে কি হয়, তোর তো একা থাকিস, তোকে কেউ মানে জিনিসটার জন্য মানে জিজ্ঞেস করতে পারবে না। তো প্রথম রাজি হয়নি, আমি বহুত রিকোয়েস্ট করে ওকে ম্যানেজ করলাম এবং ওর একটা কাবার্ড ছিল, কাবার্ডের ভিতরে রেখে আসছি। তো ও যাওয়ার সময় বলে যে না, জিনিসটা ঠিক হচ্ছে না, এটা তুই নিয়ে যায়। তারপর আমি বহুত কষ্ট করে ম্যানেজ করলাম। তো আমি ফিরে আসলাম। তো পরদিন সকালবেলা, অনেক সকালবেলা ও চলে আসলো আমার বাসায়। কি হয়েছে? চল আমার সাথে। কি হয়েছে কি? না চল দেখবি। গেলাম, তারপর যাওয়ার পরে ও বললো যে এটা নিয়ে এখনই তুই তো যেখানে খুশি নিয়ে যা, আমার এখানে রাখবি। আমি কেন, প্রবলেম রং উইথ ইট, মাথার খুলি তো, তোকে তো কামড় দিবে না। তো বললো যে না, এটা আমার প্রবলেম হয়েছে। কি প্রবলেম? তো এটা রাখছি, আমি রাখার পর পড়তে পড়ছি তখন সমস্যা নেই, লাইটের অফারে যখন সে যখন নেয় তখন তো ভয় পায় না নিশ্চয়ই, মানে ভয় পেয়ে নেয়। ভয় পাইনি, বাট একটু মানে শেখেছিল জিনিসটা নিয়ে, যে এটা মাথার খুলি কবর থেকে নিয়ে আসছে। Okay. তো আমি ও বললো যে যাই হোক, আমরা কোথায় ছিলাম, যে ওরে দিলাম, যে ও বললো যে আমার রাতে যখন পড়ছি তখন প্রবলেম নেই, যখন শুয়েছি শোয়ার পর ওটার ভিতরে এক ধরনের স্ট্রেঞ্জ টাইপ অফ সাউন্ড শোনা যাচ্ছিল। সাউন্ডটা আমি বললাম কিরকম? ও বললো যে একজন মানুষ মানে গং মানে কোনো যেরকম সাউন্ড হবে, সাউন্ড করে ওরকম। ইটস ফানি, এটা কিছুতেই সম্ভব না। বললো যে ফানি হোক যাই হোক, আমি রাখতে পারবো না, তুমি এটা নিয়ে যাও। তো আমি করলাম কি, তো পলিথিনটা নিয়ে আসলাম এবং অ্যাজ ইউজুয়াল বাসায় ফিরলাম না, এবং আমাকে জিনিসটা বহুত কষ্টে স্থানে ফেলে আসতে হলো। ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ এরপর থেকে ওর একটা প্রবলেম হলো যে ও প্রায় শব্দটা শুনতো ওই কাবার্ডের ভিতর থেকে। তো লাইটটি জ্বালাতে প্রায় ইটি করতে হতো, কাবার্ড খুলতো, শব্দ অফ হয়ে যেত, কিন্তু লাইটটা অফ করলে মাঝে মাঝে শুনতো, রেগুলার না, মাঝে মাঝে হতো এই জিনিসটা। তো পরবর্তীতে ও শেষ পর্যন্ত ওর রুমটা ছাড়তে বাধ্য হয়েছে, ও নিচে এসে ওর ফ্যামিলির সাথে থাকতে হয়েছে আর কি। আর আরেকটা প্রবলেম হয়েছে, সেটাও ওর হয়েছে। প্রবলেমটা হলো যে ও নাকি এরপরে একটা স্বপ্নে দেখতো প্রায় যে এক লোক আসতো ওর কাছে, সাদা একটা চাদর গায়ে জড়ানো, লুঙ্গি পরা,
এবং স্বপ্নের লোক প্রায় দেখতো যে লোকটার মাথায় কোনো চুল ছিল না, ভুরু ছিল না, মানে কোনো চুল নাই, দাড়ি নাই, কিছু নেই। So, এবং এসে বলতো যে কাজটা ঠিক করনি। মানে চুল ভ্রু বা দাড়ি কোনো কিছু নেই, একদম একদম মানে বাট পুরো চামড়ার একটা মুখ। চামড়ার একটা মুখ। তো কাজটা ঠিক করনি। তো আমার কাছে যখন বললো যে এরকম সময়, দেখ এটা তোর একজন অপরাধ বোধ আছে, এই জিনিসটা রাখছিস বা গিলটি ফিলিং থেকে হচ্ছে হয়তো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো কিন্তু ও জিনিসটা কিছুদিন পরপরই দেখতো। তো আমার কাছে বললো যে তোর জন্য এই অবস্থা। আমি বললাম যে তুই জিনিসটা পাত্তা দিস না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, এটা মাথায় রাখার মতো কিছু না। যে তো শেষ পর্যন্ত জিনিসটা ওর অনেকদিন ক্যারি অন করছিল এবং আস্তে আস্তে জিনিসটা এখন অনেক এখন ঠিক হয়ে গেছে। আমার ওই কাজিন এখন সুইডেন আছে, স্কলারশিপ নিয়ে চলে গেছে, সুইডেনে আছে। এবং মানে আপনার এই গল্পের সবচেয়ে আশ্চর্য রকমের একটা জায়গা হচ্ছে যে আপনি পুরো কাজটা করেছেন, কিন্তু মানে পুরো জিনিসটা ঝামেলাটা পোহাতে হচ্ছে আপনার। কাজিনকে জন্য আমি কাজিনের কাছে সরি, এবং নাহিদ আমার কাজিন, ওর কাছে আমি সরি। এবং একটা বিষয় আমার কাছে মনে হয় যে আসলে তারা মানে তারা যেটা আমরা ভূত বলি, যাই বলি না কেন, তারা আমার মনে হয় যে তার পার্টিকুলার কিছু লোকজনের কাছে আসে যাদের সাথে তারা মানে পছন্দ করে বা যাদের সাথে তারা ইন্টারেক্ট করতে চায়। অলরাইট, আমি এখন একটা ঘটনা জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ওর বাসাতেও আপনার কিছু ঘটনা আছে, সেই ঘটনাটা কি? আচ্ছা, ওর বাসায় আমার ঘটনা হচ্ছে ওটা স্টার্টিংটা, আচ্ছা তুই শুরু কর, আমি মাঝখান থেকে বলি। আচ্ছা, ওকে ডিয়ার লিসেনার্স, ইটস লিওয়েন अगेन। ওকে, আমার বাসায় যে একটু হন্টেড প্রবলেম আছে এটা আগেই বলেছিলাম। দেন আমি আমার হন্টেডের আরেকটা ঘটনাতে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম, আমার বেডরুমটা এরকম প্রায় হতো, প্রায় রাতের বেলায় যে সবগুলো রেখেছে 2টার পর, আমি খেয়াল করে দেখেছি প্রায় সময় আমার রুমে লাইটটা নিভে যেত, টিউব লাইটটা। তো টিউব লাইট নিভে যাওয়া তেমন কোনো প্রবলেম না, এটা ইলেকট্রিসিটির বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, ভোল্টেজ আপ ডাউনের জন্য লাফায় বা বন্ধ হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমার রুমের লাইটটা সুইচ সহ অফ হয়ে যেত। আমার রুম কিন্তু দরজা ভালো মতো চাপানো থাকে, কারো ঢোকার কথা না, কিন্তু হঠাৎ করে লাইটটা অফ হয়ে যেত এবং আমার সুইচ আবার অন করতে হতো। তো এনিওয়েজ, আমি একদিন এরকম হলো, ইউজুয়ালি উইকেন্ড নাইট, থার্সডে নাইটগুলো মিথুন ভাই আমি একসাথে থাকি, এবং মিথুন ভাই যদি অন্য কোথাও অন্য কোনো রকম ব্যস্ততা না থাকে সে আমার সাথেই থাকে। সো মিথুন ভাইয়ের সাথে সেদিনই প্রথম আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছিলাম। রাত 2টা ক্রস করেছে আমার বেডরুমেই, সব ঘটনা শেষ, মানে এমনি আড্ডা শেষ। তো গল্প নাতেই এক পর্যায়ে আমি বলা শুরু করলাম যে ভাই আমার বাসায় কিন্তু হন্টেড প্রবলেম আছে, হ্যান ত্যান এই সেই এগুলো ঘটে। ওকে, বলতে বলতে যখন জাস্ট আমি লাইটের কথাটা বললাম যে মাঝে মধ্যে কিন্তু লাইট অফ হয়ে যায়, ইভেন সুইচ সহ আমার সুইচ অন করতে হয়, জাস্ট এট দ্যাট টাইম, জাস্ট লাইক আ লাইভ অ্যাকশন, লাইট অফ হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমি পুরো ব্লিঙ্ক করা শুরু করলো, ব্লিঙ্ক করা শুরু। সরি, এটা আমি বলতে ভুলে গেছিলাম যে ফার্স্টে কতক্ষণ ব্লিঙ্ক করলো, দেন অফ হয়ে গেল। আমরা তো পুরো ঠান্ডা। তো বিদ্যুৎ তখন হেসে দিল। মানে ব্যাপারটা হচ্ছে দুজনের আল্লাহর রহমত কেউ ভয় পাইনি, ভয় পেলে জিনিসটা আরো বেশি মারাত্মক হইতো। ভয় পেলে আমরা হেসে দিচ্ছি যে বাবা, বলার সাথে সাথে লাইভ অ্যাকশন। তো যাই হোক, তারপরেও ব্যাপারটা আরেকটু গড়িয়েছিল, সেটা মিথুন ভাই বলুক। মিথুন ভাই, আপ টু ইউ। অ্যাকচুয়ালি লাইটটা যখন ব্লিঙ্ক করলো ফার্স্ট টাইম, তো আমি খুব মানে ওই প্রথম হলো কি, মানে গল্পগুলো আমাকে বললো, তো এনভায়রনমেন্টটা আগে ক্রিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, তো এনভায়রনমেন্টটা আগে ক্রিয়েট হয়েছিল। সো মানে যখন ব্লিঙ্ক করলো আমার কাছে একটু লাগলো যে একদম পয়েন্টে এসে জিনিসটা বাড়ি দিচ্ছে। সো লাইট ব্লিঙ্ক করলো, তো আমি বললাম যে কয়েকবার ব্লিঙ্ক করলো, লাইট অফ হয়ে গেল। অফ হলে যে সুইচ অফের যে সাউন্ডটা, ওই শব্দটা সব অফ হয়ে গেল। ঘরের দরজাটা সব বন্ধ ছিল তখন? হ্যাঁ, ঘরের দরজা বন্ধ, ওর রুমে। তো অফ হয়ে গেল, তো ও যে লাইটটা অন করলো, ও বললো যে এটা এক ধরনের প্রবলেম, যেটা তোমাকে বলছিলাম তার ভিতরে এটা একটা। হ্যাঁ, দেখলাম। তো আমি সুইচ তো ডিস্টার্ব ছিল না, একটা বিষয় কি, মানে এটা সুইচ আসলে মানে ওটা অটো প্রেস না করলে কেউ এটা অন অফ হওয়ার মতো জিনিস না আসলে। তো অফ হয়ে গেল, তো আমি এসে আমি পিসিতে করতেছি, তো ওর গল্প বলতেছে, আমি খুব একটা পাত্তা দিই বিষয়টাকে। তো আবার অফ হয়ে গেল, এবং ইনক্লুডিং দ্যাট সাউন্ড। তো এবার আমি মোটামুটি হলাম যে আবার লাইটটা জ্বালেন। তো আবার কথা বলছি, এবার একটু টাইম নিল, থার্ড টাইম আবার অফ হলো। তো পদ্মা। সো এরপরে আমি বললাম যে ওকে, লেটস ফেস ইট। লাইটটা অন করলাম, লাইটটা অন করে আমি লাইটের সামনে মানে সুইচটার সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, তো দাঁড়িয়েছি, তো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কেটে গেল, কিছু হলো না। বললাম যে আমার মনে হয় না যে আর কিছু হবে। তো সেদিন আর কিছু হয়নি। ওই লাইট কয়েকবার বিলিং করার পর, মানে ওই দিন আর এরপরে আর কিছু হয়নি। কিন্তু ওই জিনিসটা আসলে আমি এরকম জিনিস কখনোই সামনে ফেস করিনি। হ্যাঁ, এবং এটা ওই বাসায় হয়েছিল, এবং মানে সুইচ সহ লাইট অফ হয়ে গেছিল। তো আমি আবারও আপনার কাছে একটু যাবো, আপনি একটা ঘটনা বলতে চাইছেন আমাদেরকে, যদি আমরা একটু পরে আবার ঘুরে আসি। আমরা যে ঘটনাটা বলতে চাই সেই ঘটনাটা একটু শুনি। আচ্ছা, ঘটনা বলবো না আর কিছু, মানে প্রবলেম সলভ না, আমরা একটু ঘটনা শুনি এখন। আচ্ছা, আমি একটা থাইল্যান্ডের ঘটনাটা বলি। আমি যে 5-6 মাসে থাইল্যান্ড গিয়েছিলাম, আমি হোটেলটা কিন্তু নাম বলবো না। না, প্লিজ নাম বলবেন না। আমি 4 দিন সে হোটেল ছিলাম। আমি প্রথম দিন যখন হোটেল উঠি, প্রথম দিন আমি ফিল করেছিলাম, কিন্তু আমি সেটা মানে অ্যাভয়েড করে গেছি। দ্বিতীয় দিন আমি কিছুটা ফিল করেছি। তৃতীয় দিন আমি বেশ মানে ভালো করে ফিল করে দেখলাম আমি
আমার মনে আছে যে ঘরের ভিতরে আমি দেখলাম যে 3 থেকে প্রথমে একটা হাসি শব্দ শুনতে পেলাম। আমার কাছে মনে হলো ঘরের ভিতরে কতগুলো ছেলে এবং মেয়ে মানে হাসতে যেরকম একটা সাউন্ড সেরকম হাসাহাসি হচ্ছে। আমি তাকে দেখি যে খুব চিকন লম্বা সাদা পোশাক পরা এবং আমি সাদা চুল এবং ওদের হাত পা গুলো দেখছি সম্পূর্ণ সাদা সাদা, ওরা মানে হাসাহাসি করছে। আচ্ছা। প্রথমে আমি ভাবলাম যে এটা আমার ভুল হতে পারে বা আমার দৃষ্টিতে কোনো সমস্যা বিভ্রম হতে পারে। তারপরে আমি কিন্তু সেটাকে অ্যাভয়েড করে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি আবার দেখি যে সে একই অবস্থা। আমি মানে ওই আগে প্রথমে যেটা দেখলাম সেকেন্ড টাইম আমি আবার সেটা দেখলাম। হ্যাঁ, তারপরে যাই হোক আমি দোয়া পরে নিজেকে মানে সেভ করে সেটা ঠিক করি। মানে চতুর্থ দিন আর কি আমি দেখতে পেলাম যে আচ্ছা এর মধ্যে আবার একটা কথা ছিল যে ওরা মানে আমি যখন দেখার পরে আমি যখন শুয়েছিলাম আমি দেখতে পেলাম যে ওরা আমাকে কম্বল ধরে টানছে, আমার কোমরটা ধরে টানাটানি করছে। আমি তো প্রথমে এটা অ্যাভয়েড করে গেছি। আমি মনে করেছিলাম যে এটা আমার নিজের পায়ের হাতে লেগে পড়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু 4 দিন কিছু ঘটনাটা। এবং চতুর্থ দিন আমি দেখছি ওরা আমার লেপ ধরে টানতেছে। আমি স্পষ্ট আমি ব্যাপারটা খেয়াল করেছি, লেপটা ধরে। এটা খুব কমন একটা ঘটনা যে অনেকের সাথে নাকি জিনিসটা হয়, এবং আপনার সাথে। কিন্তু আমার সাথে এরকম কোনোদিনই হয় না। আমি বিদেশে গিয়েছি কিন্তু এরকম ঘটনা আমি কখনোই আমি এক্সপিরিয়েন্স করিনি, এবং আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম এবং লেপ ধরে যে টানতেছিল আমি সেটা স্পষ্ট খেয়াল করেছি। আমি কিন্তু একদম শুয়েছিলাম যে আমি দেখবো ব্যাপারটা আজকে কি আসলে এটা আমার ভুল নাকি, কারণ এর আগে আমি ওদেরকে দেখেছি, আমাকে মনে হচ্ছে না এখানে কোনো সামথিং রং কিছু একটা আছে। তারপরে চতুর্থ দিন আমি একদম কনফার্ম যে এই হোটেলটাতে কোনো সমস্যা আছে। আচ্ছা। এটা কিন্তু আমি মনে করেছি আমি যে থাইল্যান্ডে কোনদিন যাই আমি অন্তত ওই হোটেলে আর কোনোদিন উঠবো না। আচ্ছা, এবং আপনি হাসি শব্দটা এখন আপনার স্পষ্ট মনে আছে যে আপনি হ্যাঁ, শুনতে পেয়েছিলেন। শব্দটা আমার এখন মনে আছে। আচ্ছা, সো এমনিতে মানে তারপরে কি করলেন, মানে জাস্ট তারপরে আমি আরো 2 দিন অন্য হোটেলে ছিলাম, আমার কিন্তু সেই হোটেলে কোনো সমস্যা আপনি হোটেল শেষে চেঞ্জ করেছিলেন? হ্যাঁ, হোটেল না, ওটা আমাদের 4 দিন ছিল প্যাকেজের। 2 দিন যে আমরা অন্য হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু কোনো সমস্যা হয়নি আমার। আচ্ছা, বাট ওই হোটেলটা হ্যাঁ, ওই হোটেলটা আমার খুবই সমস্যা হয়েছিল, 4 দিনে সমস্যা হয়েছিল। Alright. আমার হাজবেন্ড বাবা বাচ্চা কিন্তু এটা জানে না, কারণ ওদেরকে আমি বলি না, ওরা ভয় পেতে পারে। পারে। আজকে হয়তো ওরা শুনছে। হ্যাঁ, ডেফিনেটলি। আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনবো, একটু ছোট করে, যেহেতু আমাদের অনেক এখনো ঘটনা এবং অনেক গেস্ট এখনো ওয়েট করছেন। সো আপনার নামটা একটু বলুন প্লিজ। হ্যাঁ, সাকিব, ড্যাফোডিলে আছি। ওকে, তো আপনার ঘটনাটা শুনে যে একদম কক্সবাজারে একটা ঘটনা ঘটেছিল, আপনি বলেছিলেন। জি ভাইয়া, কক্সবাজারে এটা 2009 এর দিকে, 9 শেষের দিকে। তো তখন আমার একজন আঙ্কেল মানে একটা ভালো একটা প্রাইভেট এয়ারের বিয়েতে চিফ ছিলেন। তো আমরা 4 ফ্রেন্ড মিলে ওখানে ঘুরতে গেছি। তো ঘুরতে যাওয়ার পর ফাইনালি যেটা হলো যে মানে আমরা প্রথম 3 দিন খুব ভালোভাবেই মানে অনেক মাস্তি করছি, অনেক কিছু করছি, ফান যত কিছু ছিল, সেন্ট মার্টিন যত কিছু সবকিছু ঘোরা শেষ। তো বাসায় আঙ্কেল বললো যে তোমরা বাইরে হোটেল থাকবে কেন, আমার এখানে এসে থাকো। ফাইন। তো ওখানে আমরা চলে আসছি। আসার পর ফার্স্ট নাইট, তো বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। সামনে একটা ইয়ে ছিল, ওয়াচ টাওয়ার ছিল। তো ওয়াচ টাওয়ারটা দেখে আমার একটু ইয়ে হলো যে চল গিয়ে দেখে আসি। তো আমরা 4 ফ্রেন্ড মিলে গেলাম, উঠলাম। ওয়াচ টাওয়ারে উঠার সময় একটা জিনিস দেখলাম যে একজন মহিলা পাহাড়ের নিচে বসা, মোটামুটি বেশ বয়স 80 বা 90 প্লাস এরকম হবে। তো আমরা ওখানে প্রায় 1-1.5 ঘন্টা কাটাইছি। সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গেছে, আমরা নামতেছি। আচ্ছা, নামার সময় দেখলাম ঠিক সেম প্লেসেই বসা, ওখানেই বসে আছে। আচ্ছা, তো ফাইন, ব্যাপারটা একটা গুরুত্ব দিইনি, চলে আসছি। বাসা এরপর আমরা ঘুরলাম হোটেলে ফিরলাম প্রায় 11টার মতো বাজে। হোটেলে যখন ঢুকতেছি তখন দেখলাম যে ঠিক সেই একই ড্রেস, একই মানুষ, মানে জাস্ট হোটেলের বাইরে গেটে বসা, সেই একই মানুষকে আপনি আবারও দেখছেন। আবার থার্ড টাইম। তো ফাইন, আমি ভাবছি হয়তো বেগার টেকার কিছু একটা হবে, হোটেলের সামনে এসে বসছি, অথবা কেউ বেরোলে কিছু চাইবে। বাট এই যে থার্ড টাইম, 3বার আমার সাথে দেখা হলো, একবারও সে কোনো সাউন্ডও করে নাই, বা নর্মালি ভিক্ষুকরা যা করে যে বাবা 1 টাকা দেন, 2 টাকা দেন, এই টাইপের কোনো সাউন্ড তার মুখ থেকে বের হয়নি, কোনো কিছুই না। ওকে, ফাইন। তো রুমে উঠলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি তো আমার মানে আমি রাতে ঘুমাই খুবই কম, রাতে আমার ঘুম হয় না বলা চলে। আর যথারীতি সেদিনও ফ্রেন্ডরা 4 ফ্রেন্ডের মধ্যে আমরা 2 জন ঘুমায় পড়ছে, আমি আর আমার ফ্রেন্ড শুভ। আমরা এই আমরা 2 জন জেগে আছি, আমরা তখন কথা বলতেছিলাম। তো একটা পর্যায়ে শুভ বললো যে ঠিক আছে আমি শুয়ে পড়ি। ঠিক আছে, তাহলে তুই শো, আমার ঘুমাচ্ছিস না, আমি একটু বারান্দা থেকে হেঁটে আসি। আমি বারান্দার করিডোরে হাঁটতেছি, হঠাৎ করে আমার নিচে চোখ গেল। আমি দেখলাম যে সেই মহিলা ওখানে বসে আছে। ওকে, ফোর্থ টাইম দেখে আমার ব্যাপারটা মানে একটু আজবই লাগলো যে একটা মানুষ এরকম করে বসে থাকবে কিসের জন্য। আর এত রাতেই, বা তখন প্রায় 1:30-2টার মতো বাজে, এত রাত পর্যন্ত এখানে বসে থাকা তো কোনো মানেই হয় না। কিউরিসিটি জাগলো, নিচে নামলাম। নিচে নামে ওনাকে জিজ্ঞেস করুন যে কি ব্যাপার, আপনার কি কোনো সমস্যা? আমি আপনাকে সেই বিকেল থেকে দেখতেছি যে আপনি এখানে বসে আছেন, ওখানে দেখলাম ওখানেও বসে আছেন, কি আপনার কি সমস্যা বলেন।
কোনো কথা বলতেছে না। হুম। 5-10 মিনিটের বেশ কয়েকবার আমাকে জিজ্ঞেস করার পর হঠাৎ করে উনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে সোজা হাঁটা দিছে, কোনো কথা নেই, কোনো 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 কিচ্ছু না, সিম্পলি হাঁটতেছে, এটা মেইন রোডের দিকে, হাইওয়ে দিকে যাচ্ছে। আচ্ছা। তা আমার একটু ব্যাপারটা একটু ডাউট হলো, কি ব্যাপার, প্রবলেম কি, বেগার টেগার হইতো তাহলে তো অ্যাটলিস্ট কিছু একটা বলতো, বাট কিছু বলতেছে না। তা আমি ওনার পিছু পিছু হাঁটতেছি, প্রায় মানে হাফ কিলোর বেশি, সরি হাফ মাইলের বেশি আমি ওনার পিছন পিছন হাঁটতেছি। হুম। লাস্ট টাইম আমি ওনাকে একবার ডাকও দিছি, এই যে আপনি শোনেন আপনার সাথে আমি কি, আপনার সমস্যা কি, হুম। এরকম করতেছেন কেন, বাট তারপর উনি আমাকে কোনো রেসপন্স করে নাই। তো একটা পর্যায়ে যেটা দেখলাম যে হুট করে ভ্যানিশ, এই মাত্র আমার চোখের সামনে আছে, আমি আপনার চোখের সামনে দেখলেন যে- পাতাও ব্লিঙ্ক করিনি, বাট ভ্যানিশ। মানে আপনি কিন্তু হঠাৎ করে না হয়ে গেল, না একদম চোখের সামনে। এটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আমার কোনোদিন বিশ্বাস করতে খুব কষ্ট হয়। বাট আপনি বলছেন যেটা আপনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন, চোখের সামনে দেখেছেন ভ্যানিশ হয়ে যেতে। তারপরে কি হলো? কোয়াইট আনবিলিভেবল, বিকজ আমি আমার হ্যাঁ। আশেপাশে যা ছিল, মানে পাশে মেইন রোডের পাশে নর্মালি ঝোপঝাড় থাকে, ওই জায়গাটায় কিছুই ছিল না, কোনো ঝোপঝাড় ছিল না, কিছু ছিল না যে গিয়ে ঢুকে পড়বে কিছুর ভিতর, সেরকম না। হঠাৎ করে একটা মানুষ হারিয়ে হঠাৎ গেল। করে একটা মানুষ কুয়াশা হারিয়ে ছিল গেল। ওই সময়? না কুয়াশা ছিল না, কুয়াশাও ছিল না। কারণ তখন শীতকাল ছিল না। ওকে, তারপরে? সো দেন মানে জিনিসটা দেখে আমি একটু মানে স্কেয়ার্ড হয়ে গেছি। তারপরে কি হলো? তো তারপর যেটা হলো যে দেখলাম যে মানে রাস্তার উপর দিয়ে, নর্মালি আমরা এটা গ্রামে এটাকে বেজি বলা হয়, এটা জাস্ট 2বার রোডটা ক্রস করলো। এটা দেখে আমার জিনিসটা ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো দাঁড়ায় আছে, ব্যাক করবো, যে কিভাবে ব্যাক করবো বুঝতে পারতেছিলাম না। হুম। তো ভাবলাম যে একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। স্যার তখন একটা রিক্সা আসলো, একটা রিক্সা পেলাম, ওটা নিয়ে আমি হোটেলে চলে আসছি। ওকে। হোটেলে চলে আসছি, হোটেলে এসে উঠলাম, দোতলায় উঠলাম, দোতলায় উঠে কেন যেন আমার আবার কেন যেন ইচ্ছে করলো যে মানে মানে বলতে পারবো না কিভাবে, যে আমার আবার চোখটা নিচে গেছে। আমি দোতলা করিডোর থেকে আমি যখন নিচে তাকাইছি, আমি দেখলাম যে ওই মহিলা ওখানে দাঁড়ানো। হুম। দেখে আমি মানে জাস্ট স্ট্যাচু হয়ে গেছে। আমার ফ্রেন্ড ওটা মানে যে শুভ, ও ঘুম থেকে মানে রুম থেকে বেরোয় আসছে, এসে বলছে কি ব্যাপার, তুই এখানে দাঁড়াইছিস কেন? আমি মানে ফার্স্ট টাইম আমি ওকে কিছু না বলে, আমি ওটা জিজ্ঞেস করছি এটাই যে আচ্ছা তুই কিছু দেখতে পেয়েছিস কিনা। বলছে কই, কেউ কোথায় কি? আসলে আচ্ছা, তার মানে নিচ থেকে একদম পুরোপুরি আপনার দিকে তাকিয়ে ছিল, তারপরে আপনি আপনার ফ্রেন্ডকে, ওইটা আপনার অস্বাভাবিক লেগেছে যে আপনার দিকে কেন তাকিয়ে আছে? কেন কেন থাকি তারপরে? তো দেন ওকে আমি বললাম যে আমরা যে পাহাড়ে উঠছি, পাহাড়ে ওঠার সময় যে একটা মহিলা দেখছিলাম যে খেলা আছে, বলছে হ্যাঁ খেলা আছে, দেখতো ওনাকে কোথাও দেখিস কিনা। প্রায় 5-7 মিনিট পরে বলছে যে হ্যাঁ দেখলাম, তো গেট দিয়ে বেরিয়ে চলে যেতেছে। শেষ, বলছে এটা কিছু না, হয়তো আসছে চলে গেছে। ওকে আমি ডিটেলস কিছুই বলিনি, আমি জাস্ট রুমে গিয়ে শুলাম। আমার ঘুম আসতেছে না, 2বার উঠলাম, পানি টানি খাই শুয়েছি, ঘুম আসতেছে না। মানে ফজর আজান দিবে এই ঠিক এই সময়টা আমি একটা জাস্ট আমার চোখের পাতা দুটো একটু লেগে আসছে, আমি একটা ড্রিমস দেখলাম। আর ওকে জাস্ট মানে এভাবে বলতেছে যে তোমরা এখান থেকে চলে যাও, আদারওয়াইজ তোমাদের সমস্যা হবে, তোমাদের একটা ক্ষতি হতে পারে। ওকে। ফাইন, আমার কাছে ঘুমিয়ে গেছে, আমি উঠে বসে গেছি। আমি রাতে তখন আর কিছু বলি না, সকালবেলা যখন ব্রেকফাস্ট করতেছি তখন বললাম যে এরকম আমি কালকে রাতে এরকম একটা ড্রিমস দেখছি, যে আমাদেরকে মানে আমাকে জাস্ট ওয়ান করতেছে যে আমরা এখান থেকে চলে যেতে, নাহলে ক্ষতি হবে। তো ওরা আমার বাকি যে দুটো ফ্রেন্ড ছিল, ওরা কেউ ওটা বিলিভ করে নাই, বলে যে তুই তোর হয়তো অন্য কোনো প্রবলেম আছে, যেন তুই বলতেছিস। ঠিক আছে, তোর যাইতে যদি হয় তাহলে তোরা চলে যা, আমরা যাচ্ছি, আমরা থাকবো। ফাইন, আমি আর শুভ আমরা ব্যাক করছি ঢাকায়। আমরা ঢাকায় ব্যাক করছি, ওরা ঠিক গেছে। তো পরে যেটা হলো, আমি ঢাকায় এসে জাস্ট আমার রুমে ঢুকছি, ঢুকে জাস্ট আমি বসছি। আমি জাস্ট ওই মুহূর্তে আমার কাছে ফোন আসছে, ফোন এসে মানে ফোনটা আমার ফ্রেন্ড করছে, যে দুজন থেকে গেছিল ওদের একজন, ফোন করে বলতেছে যে তোরা কই? আমি ঢাকায় চলে আসছি, এই তো বাসায় ঢুকলাম মাত্র, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? শাহেদ তো অ্যাক্সিডেন্ট করছে। কি ব্যাপার? শাহেদের পায়ের উপর দিয়ে আমরা রিক্সা করে যেতেছিলাম বিচের দিকে, পিছন থেকে একটা মাইক্রোবাসে সে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে শাহেদের পায়ের উপর দিয়ে, ডান পায়ের উপর দিয়ে একটা চাকা গেছে। ওকে আমরা এখন চিটং মেডিকেল নিয়ে যেতেছি, তো পারলে তোরা আয়। তো এর মধ্যে আমি আঙ্কেলটির সাথে কন্ট্যাক্ট করে আমরা আবার ওই দিন রাতেই চিটং ব্যাক করি। তো পরে যেটা হয় যে ওকে চিটং মেডিকেলে জাস্ট প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে ওকে আমরা আবার ঢাকায় এয়ার নিয়ে আসি। আচ্ছা, তো এখন মানে আপনার কি যেটা হচ্ছে, আমি বুঝতে পেরেছি পুরো জিনিসটা। যেটা হচ্ছে ওর ফ্রেন্ডটা এখনো ওর ডান পাটা নাই, হাঁটু নিচ থেকে পরে পাটা কেটে ফেলতে হয়েছে। এবং আপনি সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে জিনিসটা আপনি স্বপ্নে ইনফর্ম হয়েছিলেন, এবং মানে আপনি ইনফরমেশনটা পেয়েছিলেন স্বপ্নে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে মানে আগে থেকে কিছু উইয়ার্ড ঘটনা যেটা আপনি মানে আপনি ফেস করেছেন, এবং পরে আপনি ইনফরমেশনটা পেয়েছিলেন, আপনাকেই বলা হয়েছিল ওখান থেকে চলে যেতে, তারপর আপনারা স্টে করেছেন, এবং সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। খুবই প্যারানর্মাল একটা ঘটনা। এই ওই ছোট ঘটনাটা আমরা শেয়ার করে ফেলি, তারপরে ওইদিকে যাই। আচ্ছা, ঘটনা হয়েছিল আমি যখন কুমিল্লার পেশাবের ট্রিটমেন্টে ছিলাম, তখন আমি সেখানে গিয়েছিলাম একবার। তখন আমার সাথে একজন মানে মাঝ বয়সী একজন মহিলা দেখা হয়েছিল। তো উনি খুব সিক ছিলেন। আমি তাকে বলছিলাম যে খালা আপনার কি হয়েছে? তখন উনি আমাকে যে ঘটনাটা বললেন, আমার কাছে সত্যি মানে উইয়ার্ড মনে হয়েছে। উনি বললেন, ওনার কিন্তু বয়স 56 থেকে 57 হবে। বললেন যে আজকে থেকে মানে তার যে ঘটনাটা 1 বছর আগে ঘটনা, উনি যখনই যেখানে যেতেন একটা কালো সাপ দেখতে পেতেন। যখন রান্না করে যেতেন কালো সাপটা দেখতে পেতেন, মানে সাপটা ছিল প্রায় 4 ফিটের মতো লম্বা হবে। এবং বাথরুমে যেতেন একটা কালো সাপ দেখতেন। এবং উনি যখন ডাইনিং খেতে বসতেন, ওনার মানে টেবিলে দেখতেন কালো সাপটা, কিন্তু সাপটা কেউ দেখতে পেতেন না, শুধু উনি একাই দেখতে পেতেন।
তখন সবাই তাকে মনে করলো যে তার এটা মানে মানসিক কোনো সমস্যা হয়েছে। কিন্তু উনি যখন সাপটা দেখতে পেতেন তখন তিনি চিৎকার করতেন সাপ সাপ বলে, কিন্তু কেউ তখন সবাই চেক করে দেখতো বা লাঠি নিয়ে আসতো, দেখতো কোনো সাপ নেই। কিন্তু যখন তার কথা কেউ বিশ্বাস করলো না, তখন মানে উনি এত বেশি দেখা শুরু করলেন সেই কালো সাপটাকে, পরে তাকে একটু সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। মানে উনি আমাকে যেটা মানে যেভাবে বলেছেন আর কি, সাইকোলজিস্ট তাকে যে ট্রিটমেন্ট দিলেন, তার স্লিপিং পিলস মানে খাওয়ার মানে ঘুমের ওষুধ দিলেন আর কি। যাই হোক, উনি তারপরে কিছুদিন মানে সুস্থ ছিলেন, 1 মাসের মতো সুস্থ ছিলেন, কিন্তু তারপর আবার সেই প্রবলেমটা আবার দেখা যায়। উনি বললেন যে একবার উনি দেখলেন তখন নাকি 3-4 বাজে দুপুর, মানে খাটে বেডে শুয়েছিলেন, উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কিছু একটা তার শরীর বেয়ে উঠে আসছে। উনি এটা খুব ফিল করছেন। কিছুক্ষণ পর তাকে দেখেন যে সেই কালো রঙের সাপটা তার দিকে মানে ঠিক ওই শরীর বেয়ে উঠে আসছে এবং বুকের কাছে ঠিক মানে ফড়াটা ধরে আছে। উনি এটা থেকে তো সেন্স হয়ে যান। পরে যখন তাদের যে ফ্যামিলি মেম্বার ছিল তাদেরকে বলেন, তার কেউ এটা বিশ্বাস করলো না, বলে তোমার এটা হতেই পারে না, এরকম ভুল হতে পারে একদম। তারপর নেক্সট দিন আর কি উনি বললেন যে পরের দিন যে ঘটনা হয়েছিল সেটা মানে খুব বেশি ভয়ঙ্কর। সেই সাপটা তার মানে পুরো বডিটাকে পেঁচিয়ে ধরে রেখেছিল। উনি এটা দেখতে পেরে তারপরে উনি সেদিন পরের দিন আবার শেষ হয়ে যান। তখন তার ফ্যামিলি মেম্বারসরা চিন্তা করলো যে এরকম একটা মাঝবয়সী মহিলা, উনি তো এত এরকম কেন করছে, নিশ্চয়ই কোনো মানে ঘটনা আছে। তারপরে যখন ওই হুজুরের কাছে নিয়ে যান, আমাদের যে কুমিল্লা যে হুজুরের কথা বললাম, তখন হুজুর বললেন যে এটা ছিল একটা মানে দুষ্ট জিন। আমি আপা এটা মানে এই ঘটনাটা এরকম ঠিক না, তবে এরকম কাছাকাছি একটা ঘটনা শুনেছিলাম যে আরেকজনের কাছে যে তিনিও নাকি এরকম মাঝে মাঝে সাপ দেখতে পেতেন, এবং তার বাসার লোকজন পরে বলেছিল যে না এরকম জিন সাপ এই ব্যাপারটা কেমন যেন একটা ইয়ে আছে। এনিওয়েজ থ্যাংক ইউ আপা, অনেক কষ্ট। প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন। ওকে ডিয়ার লিসেনার্স, ইটস ইউর অ্যাগেন। ঘটনাটা শোনার আগে জাস্ট আমি ছোট্ট একটু 10 সেকেন্ডস টাইম নিয়ে এটা বলার জন্য, কারণ আমি লিসেনারদের বলেছিলাম যে আমি তাদের দেখার একটা সুযোগ করে দিব। তো লিসেনাররা যদি চান, আমি যে জার্সিটার কথা বলেছি আপনারা দেখতে পারেন, আমাদের ফেসবুকে পেজ আছে দি স্করপিয়ন্স, সিম্পলি THE স্পেস SCORPIONS দি স্করপিয়ন্স দিয়ে সার্চ দিলে আপনারা একটা ক্রিকেট টিমের পেজ পাবেন। সেখানে ঢুকলে আপনারা আমাদের জার্সি ডিজাইনটা দেখতে পাবেন, এবং এটা সেই ডিজাইন যেটা প্যারানর্মাল ভাবে এসেছিল এবং যেটার কথা আমি বলেছিলাম। এনিওয়েজ আমি আমার পরের ঘটনায় চলে যাচ্ছি। এটা হয়েছে গত বছর 2010 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, যখন একেবারে পুরা বাংলাদেশ ওয়াকা ওয়াকা ব্রাজিল আর্জেন্টিনার ফ্ল্যাগ এবং ভুবুজেলার সাউন্ড, এই তিনটার বাইরে কিছুই ছিল না, এরকম একটা সময়। তো স্বাভাবিক আমি আমার ছোট বোন অধরার জন্য একটা ভুবুজেলা কিনলাম, ছোট সাইজের ভুবুজেলা। আমরা বাজাতাম, ঠিক আছে, বাট ভুবুজেলাটা রাতে আমার বাসায় থাকতো, আমার রুমে থাকতো অ্যাকচুয়ালি। তো আমার রুমে থাকতো, ওকে ফাইন। তো ভুবুজেলার সমস্যাটা ছিল রাত্রেবেলা নিজে নিজে হঠাৎ করে বেজে উঠতো। 3 বার বেজেছিল, 3rd টাইম বাজার পরে আমি এটা ঘর থেকে বের করে দিয়েছিলাম। ফার্স্ট নাইটে আমি ঘুমানোর জন্য শুয়েছি, রাত 3টার পরে লাইটস অফ, ভুবুজেলা হঠাৎ করে বেজে উঠলো। ওকে, আমি ফার্স্টে মনে করেছি এটা মনের ভুল। সেকেন্ড টাইম সেটাই বেশি চান্স, মনের ভুল হওয়ার চান্স বেশি। আমি চাচ্ছিলাম যে মনের ভুল হোক, কারণ আমি তো বলেছি আমি ভূতে বিশ্বাস করি না, আমি সবসময় একটা ব্যাখ্যা বের করার চেষ্টা করি। মনের ভুল মনে করলাম। 2-3বার যখন বাজলো তখন আমি উঠলাম এবং উঠে গিয়ে লাইটটা জ্বালালাম। লাইট জ্বালানোর পর আর বাজলো না। আমি নিজে তখন নিজে একটু বাজায় দেখলাম যে না, বাজানোর জন্য বেশ জোরে ফু দেওয়া লাগতেছে, ব্লোটা একটু বেশি করতে হচ্ছে। আসলে মানে এত সহজ না এটা, এত ইজিলি বাজা। ওকে, দেন সেদিন রাত্রে লাইট অফ করে শুনলাম, সেদিন রাত্রে আর কিছু ঘটেনি। তো ওই রাতের পরে, ঠিক পরের রাতে না, 3-4 দিন পরের রাতে সেম ঘটনা। 3টার পরে আমি শুয়েছি, লাইট অফ, এরকম ভুবুজেলা 3-4 বার বাজলো। আমি উঠলাম, লাইট জ্বালাইলে আর বাজতেছে না। বাট 3rd টাইম যখন বাজলো, এটার মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না যে পরের দিন বাজে বা 2 দিন পর বাজে, তা না, হঠাৎ করে। বাট ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় মেবি এই 3rd টাইমটা বেজেছিল সেমিফাইনালের সময়, ওই দিন মেবি উরুগুয়ের ম্যাচ ছিল। এনিওয়েজ, তো ওই ম্যাচের শেষের পর আমি রাতের বেলা সেদিন মুভি দেখছিলাম। তো সেদিন রাত্রে একটু বেশি ছিল, রাত 4টার কাছাকাছি ছিল সময়, এবং সেদিন রুমে লাইটও জ্বলছিল। তো হঠাৎ করে ভুবুজেলা বাজা শুরু করলো, এবং আমি পিছে তাকিয়ে, আমার পরের টেবিলের উপরে ভুবুজেলা ছিল, তাকিয়ে দেখলাম যে ভুবুজেলাটা বাজতেছে। সেদিন আমি রিয়েলি স্কেয়ার্ড হয়ে গেছি, কারণ ঘুমের মধ্যে লাইটস অফ শুনছি, লাইট জ্বালানোর পর আর সাউন্ড পাইনি। তো আমি ধরেই নিয়েছি এটা আমার মনের ভুল। বাট যখন লাইট জ্বালানো অবস্থায় আমি শুনতেছি ভুবুজেলা বাজতেছে, ইটস রিয়েলি প্যারানর্মাল। তারপরে আমি ভুবুজেলাটা হাতে নিলাম এবং দেখলাম আমি সাউন্ডটা কিছুতেই থামাতে পারছি না। এবং এমন একটা সময় আমি পিছে একটা সাউন্ড পেলাম, আমার দরজা চাপানো ছিল, আমি সাউন্ড পাওয়ার পর দরজা দিয়ে বাইরের দিকে, মানে দরজার ফাঁকা দিয়ে যে দেখা যায় বাইরের দিকটা, ওইদিকে তাকালাম এবং তাকিয়ে দেখলাম একটা পা পায়চারি করছে। আমি বডিটা দেখতে পাচ্ছিলাম না, শুধু পাটা দেখতে পাচ্ছিলাম, এবং এটা ছিল সাদা পায়জামা পরা একটা পা এবং সাদা রঙের স্যান্ডেল পরা, চটি টাইপের স্যান্ডেল, বাট সাউন্ড হচ্ছিল না এরকম।
টোটালটাই আমার ইলিউশন হতে পারতো, কিন্তু আমি পুরোপুরি শিওর হলাম যেটা আমার ইলিউশন না তখন, কারণ হচ্ছে ভুবুজলার সাউন্ডটা হচ্ছিল এবং সেই সাউন্ডে আমার মা এবং বোনের ঘুম ভেঙে যায়। তারা পাশের রুম থেকে চিৎকার করে বলে যে ইরান এত রাত্রে এরকম সাউন্ড করছিস কেন, এটা কোনো ফাইজলামের সময়, রাত 4টা বাজে ভুবুজলা বাজাচ্ছিস। তারা চিৎকার করে আমাকে ভুবুজলার সাউন্ডটা বন্ধ করতে বললো, কিন্তু আমি কিভাবে বন্ধ করবো, এটা তো আমি বাজাচ্ছি না। যাই হোক, কিন্তু হয়তো যিনি বাজাচ্ছিলেন প্যারানরমাল যেই হন, যিনি বাজাচ্ছিলেন তিনি বুঝতে পারছেন কেন জানি ওই সাউন্ডটা আমার মা যখন চিৎকার করে বললেন, উনি বলার সাথে সাথে ভুবুজলার সাউন্ডটা থেমে গেল এবং আমি পিছু তাকিয়ে ওই পাটাকে আবার দেখিনি। দেন সেদিন রাত্রে বাট এটা আপনি বাজাচ্ছিলেন না, এটা আপনি একদম কনফার্ম যে আপনি বাজাচ্ছিলেন না? ওটা আমি বাজাচ্ছিলাম না পুরাই কনফার্ম, কারণ প্রথমে পার্টিকুলার অটোমেটিক বাজছিল, দেন আমি হাতে নিয়ে দাঁড়িয়েছি, ওটা তো মুখে দিয়ে ফু দেওয়া লাগে, কিন্তু আমি হাতে নিয়ে দাঁড়িয়েছি তারপরে বাজছে। আর পা যে দেখেছি ওইটাও মানে একটা পুরুষ মানুষের পা, কিন্তু ওইটা হওয়ার কথা ছিল না, কারণ হচ্ছে সেদিন আমার তখন ওই সময়টা আমার বাবা দেশের বাড়িতে ছিলেন, তো ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না আমি ছাড়া, আর ডেফিনেট ওই পা তো আমার পা ছিল না। তো যাই হোক, তো আমার ওই দিন রাত্রে টু বি অনেস্ট আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে এই ভুবুজলাটা ঘরে রাখা ঠিক হবে না। আবার এরকম চিন্তা হচ্ছিল এটা ডাস্টবিনে ফেলে দেওয়া বা ভেঙে ডিস্ট্রয় করা, সুপারস্টিশন বলেন যাই বলেন, একটু কুসংস্কার কাজ করছিল এরকম, যে আমার মনে হচ্ছিল এটাকে ডাস্টবিনে ফেলানো বা ভেঙে ফেলাটা অশুভ হবে, আমার জন্য ভালো হবে না। তো আমি জাস্ট সিম্পলি আমার বাসার কাছে অনেকগুলো মার্কেট আছে, আমি পরের দিন বিকালে ওটা নিয়ে বের হলাম এবং বের হয়ে জাস্ট একটা শপিং ব্যাগ করে নিয়ে গেলাম এবং একটা মার্কেটের সিঁড়ির পাশে একটা সাইডে রেখে চলে এসেছিলাম। বাট ইউজুয়ালি ফিল্ম হলে যেটা হইতো, ফিল্ম বা নাটক হলে আমরা বাসা আসার পর দেখলাম আবার ভুল দিলাম আমার পরের টেবিলের উপরে, বাট যেহেতু এটা রিয়েলিটি, তো ফিল্ম স্টাইলে ওইটা আমার পরের টেবিলের উপরে ব্যাক করে নাই, ওই যে মার্কেটের ওখানে রেখে আসছি ওইটা ওইখানেই ছিল। বাসায় আসার পর আর ভুল এবং আপনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন ওয়ার্ল্ড কাপের সময়। হ্যাঁ, যে হ্যাঁ, স্বপ্নটা- আরেকটা সেটা হচ্ছে এই বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় আমি একটা ক্রিকেট ফ্রিক, ঠিক আছে, তো স্বপ্ন দেখতেই পারতাম, এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন স্বপ্ন দেখতে পারতাম এবং ওকে এটা স্বপ্ন ঠিক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে স্বপ্নটা পরের দিন মিলে গিয়েছিল। আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন স্বপ্ন দেখেছিলাম এরকম যে আমার ফ্রেন্ড আসার কথা ছিল, আমার এনএসএ এর ফ্রেন্ড রাফি নাম, ওর আসার কথা ছিল, তো ও আসছে, আমরা খেলা দেখতেছি, দেন শ্রীলঙ্কা আগে ব্যাটিং করলো, ইন্ডিয়া পরে ব্যাটিং এ নামলো, 31 রানে সচিন, ইন্ডিয়ার রান যখন 31 তখন সচিন আউট হলো, এরকম টোটালটা দেখলাম। ওকে, ঠিক সচিন আউট হলো 31 রান ইন্ডিয়া, তখন আমার বাসায় কারেন্টটা চলে গিয়েছিল এবং আমরা খুব বিরক্তি মানে এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম, এই সময় আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি উঠে বসি এবং অবাক ঘটনা হচ্ছে আচ্ছা আমি বুঝে নিলাম ওকে এটা আমার স্বপ্ন, কিন্তু সেদিন ইন টাইম রাফি ঠিকই আসলো, আসার কথা ছিল শুধু রাফির, কিন্তু আমি অবাক হইলাম এই কারণ হচ্ছে আমি স্বপ্নে দেখেছিলাম রাফি সাথে করে তার কাজিন সম্রাটকে নিয়ে এসেছে এবং পরের দিনও সত্যি সত্যি রাফি তার কাজিন সম্রাটকে নিয়ে এসেছে এবং স্বপ্নে আমি রাফিকে যেই গেঞ্জিটা পরা দেখেছিলাম, ব্ল্যাক কালার ওর DNG লেখা একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা পরে সে এসেছিল। আমি তারপরে তাকে কিছুই বলিনি, আমরা খেলা দেখা শুরু করলাম। অবাক হয়ে দেখলাম স্বপ্নের মধ্যে শ্রীলঙ্কা এগিয়ে ব্যাটিং করতেছে। আরো অবাক হইলাম যখন দেখলাম যে ইন্ডিয়ার ব্যাটিং এ আমি দেখেছি 31 রানে সচিন আউট হয় এবং মালিঙ্গার বল ছিল, সেটাও হয়েছে। আমার জাস্ট ইন্ডিয়ার রান যখন 31, আমার তখন বুকের মধ্যে জাস্ট হার্ট ইজ বিটিং সো ফাস্ট যে এখন কি জানি হয়, কারণ অনেক কিছুই আগে মিলে গেছে। সো জাস্ট 31 রান, সচিন আউট, আমি পুরা থ, এবং এই সময় এক্স্যাক্টলি আই সোয়ার ঠিক সেই সময়টা কারেন্ট চলে গিয়েছে। আমি আপনাকে সাজেস্ট করবো যে আজকে আপনি তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমিয়ে যান এবং ঘুমিয়ে যে যদি আপনি কোনো স্বপ্ন এরকম দেখেন তাহলে ডেফিনেটলি আমাকে একটু জানাবেন। আমি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে ম্যাচটা অনেকদিন পরে হ্যাঁ, টেস্ট ম্যাচ হ্যাঁ, খেলছে, আমার নিজের অভিজ্ঞতা আসছে যে আমি যেহেতু এরকম মানে স্কোর কার্ড দেখতে পেরেছি স্বপ্নে, তো আমার খুব ইচ্ছা যে এই স্বপ্নটা আমি যদি বারবার দেখতাম তাহলে ব্যাটিং খুব করে ভালো হতো, একদিনে খুব ভালো মিলিয়ে হতো। নিয়ে যেতে আমি পারতাম। আসলে সত্যি ভাবছি যে অনেকদিন পরে বাংলাদেশ খেলছে এবং অনেকদিন পরে জিম্বাবুয়ে খেলছে, সো আমি খুবই এক্সাইটেড খেলাটা নিয়ে। এন্ড যদি সত্যি এরকম কিছু হতো যে আসলেই আমি জানতে পারতাম আগে থেকে, তাহলে কালকে পর্যন্ত এত মানে এই উত্তেজনা, এই চিন্তা এটা ধরে রাখতে হতো না। এনিওয়েজ, থ্যাংক ইউ আপনাকেও আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য এবং